কেন বিএনপি নির্বাচনের জন্য চাপ দিয়েছে? কারণ হচ্ছে যে বিএনপি বারবার লক্ষ্য করছে, বিএনপি প্রথম থেকেই বলে এসেছে এই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করছি এবং করব। এই সরকারকে আমি একটু আমি আপনার সাথে একমত হয়েই আমি একটু বলি যে বিএনপি কিন্তু সরকারকে চাপ দিতে শুরু করেছে যখন প্রফেসর ইউনূস একটা টোটাল, যদি একটা রেঞ্জ রাইখা একটা স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে তিনি ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন করবেন, তখন কিন্তু বিএনপি চাপ দিতে শুরু করেছে যে না ডিসেম্বরেই হইতে হবে। ওইটা কেন, মানে ডিসেম্বর আর জুনের মধ্যে তফাৎটা কতখানি আপনি আমাকে বলেন। যে মানে এই 6 মাসটাতে বা এই 6 মাসের একটা টাইমিংয়ে আমি তো অঙ্ক করে বুঝতেছিলাম যে এটা রমজানের আগে ইলেকশনটা দিতে হবে, কারণ রমজানের পরে পাবলিক এক্সামিনেশন আছে, গরম আছে, ওটি তো আসলে মানে আসলে 2 মাসের পার্থক্য। এইটা মাঠের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল? কারণ হচ্ছে যারা নির্বাচনমুখী রাজনীতি করে, যারা অতীতে কখনো নির্বাচনমুখী রাজনীতি হয়তো করেন নাই বা বাংলাদেশে নির্বাচনমুখী রাজনীতি করেন না, তারা বিষয়টা হয়তো বুঝতে পারতেছেন না যে ডিসেম্বর বা শীতকালের নির্বাচনটা কেন চাওয়া হয়, কেন দেওয়া হয়। কারণ অতীতে আপনি দেখেছেন যে আপনার জুনে নির্বাচন হয়েছে বা অক্টোবরে নির্বাচন হয়েছে, টার্ন আউট কম হয়। কারণ হচ্ছে যে নির্বাচনটা ডিসেম্বরে দেওয়ার কারণ চাই আমরা এই কারণে, স্কুলের পরীক্ষাগুলো শেষ হয়ে যায়, তারপরে হচ্ছে আবহাওয়াটা অনুকূল থাকে, বৃষ্টি হয় না, এবং এই সময়টা পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জন্য একটা প্রপার টাইম। দেখবেন আন্দোলনও কিন্তু এই সময়টাই হয়, শীতের সময় এই সময়টা আন্দোলন হয়। আর যখন উনি টাইম ফ্রেম দিয়েছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তাহলে এটা আলটিমেটলি তো ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিভিন্ন উপদেষ্টা বা বিভিন্ন ধরনের কথা বলছেন যে না আমরা শুধুমাত্র নির্বাচন দেওয়ার জন্য আসি নাই। কেউ কেউ বলছেন যে না জনগণ নির্বাচন চায় না। এটাও সবচেয়ে মানে একটা বিভ্রান্তকর মেসেজ যাচ্ছিল জনগণের কাছে যে জনগণ নির্বাচন চায় না, বা জনগণকে আন্ডার এস্টিমেট করা হচ্ছিল। আসলে তো জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল তো এটা চাইবে না যে জনগণকে আন্ডার এস্টিমেট করা। আমার কাছে মনে হচ্ছে যে জনগণের কথা তো আমরাও বলি, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসও ওইখানে গিয়ে জনগণের কথাই বলতেছেন, মানে জনগণের কথার বাইরে তার কোনো কথা নাই, মানে দোহাইটা জনগণের। যাই হোক, আমি দুইটা বিষয়ে জনাব এ কে মহিউদ্দিন, আপনি তো শিক্ষক মানুষ, আপনার কাছে আসি আরেকটু পরে। আমি একটু আরেকজন মানে খুবই আমি বলবো হচ্ছে বাগ্মী এবং যিনি যুক্তি এবং তর্ক দিয়ে কথা বলতে পছন্দ করেন, সেই ব্যারিস্টার ফুয়াদের কাছে আমি একটু যেতে চাই। যে ব্যারিস্টার ফুয়াদ, আপনি আমাদের একটু বলেন তো যে এনসিপির পক্ষ থেকে, অ্যাটলিস্ট এনসিপির একজন বড় নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি বলছেন যে বাংলাদেশের একজন সরকার প্রধানের লন্ডনে গিয়ে এই জুলাই সংস্কার সনদ ইত্যাদিকে পাশ কাটিয়ে নির্বাচনকে একটু এগিয়ে নিয়ে আসা এক ধরনের মানে উনি যে শব্দটি ব্যবহার করছেন এটি খুলতে চেয়েছিলাম, মানে উনি বলছেন যে এটা আসলে ঠিক হচ্ছে না। আপনি কি তার বক্তব্যের সাথে একমত কিনা? যে আপনার কাছেও কি এটি মনে হয় যে বাংলাদেশের একজন সরকার প্রধান একটি পার্টি চিফের সাথে দেখা করার জন্য আসলে লন্ডন গেলেন, কথা বলেন? অ্যাপারেন্টলি আমরা আর কোনো কারণ দেখি নাই ডক্টর ইউনূসের এইবারকার সফরে। তিনি যে পুরস্কারটি জিতেছেন সেটি খুবই মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের জন্য বা একজন নোবেল বিজয়ীর জন্য আসলে পুরস্কারটি খুব মানে আমি ঠিক জানি না। বেশি ফুয়াদ, আপনি তো অনেক কিছুর অনেক খোঁজখবর রাখেন, আপনি একটু আমাদেরকে আলোকবর্তিকা দেন। প্রথম কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের তো তার নিজস্ব পজিশন থাকবে, এনসিপির একটা পজিশন আছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওইখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আমার কাছে ফুয়াদ, আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার, এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না, এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশগুলো সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে এটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন, আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন, আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকমের মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার যোগ বিয়োগ আর কি।
এখন বিষয় হচ্ছে যে মানে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফরসঙ্গী আছে, সরকার তারপরে প্রধান বাংলাদেশ সরকার ব্যাংকের প্রধান গভর্নর। সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই, আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? না সেটা না, না যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং এ হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি অফ স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায়ে সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে এর ভিতরে আওয়ামী লীগের এই বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। অ্যাবসলিউটলি বেশে ফুয়াদ, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন তারপর আমি এটা নিয়ে বৈঠক করবো, ইটস এ নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কভার আপ করতেছে, ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছেন। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। এবং একটি পুরস্কার নিতে, হ্যাঁ ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সি গুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই এটাও খুব বিব্রতকর, যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই, কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট, শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার্স আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে। এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটকে দরকার ছিল কিনা, এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা, এইটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে, এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার। কিন্তু দুই পক্ষের কোনোটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়নি। আমার মনে যে ব্যারিস্টার ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছেন। আমি জনাব এ কে ম ওয়াহিদুজ্জামানকে, ব্যারিস্টার ফুয়াদ আসছি আবার আপনার কাছে, জনাব এ কে ম ওয়াহিদুজ্জামানের কাছে একটু আসতে চাই। জনাব এ কে ওয়াহিদুজ্জামান, আপনাদের একটি খবর কয়েকদিন আগে যে আমরা ক্রমাগতভাবে দেখছিলাম যে কারণে অকারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিএনপির পক্ষ থেকে, আমি অ্যাবসলিউটলি বলবো কারণে অকারণে তাকে আক্রমণ করা হচ্ছিল, এবং সেই আক্রমণের ধার এত বেশি ছিল, এবং কোনো কোনো ক্ষেত্রে আমি জানি যে বিএনপি থেকে কাউকে শোকজ নোটিশ দেওয়া আছে, কিন্তু যেগুলো আমি আসলে বলতেও চাই না, বলতে পারবো হয়তো, তার ধর্ম নিয়ে টানাটানি সে করার সময় কি এত চিপ বিএনপির মতো একটা দলের থেকে ডক্টর ইউনূসের মতো একটা সম্মানী মানুষের বিপক্ষে এটা করা হয়েছে, যেটা অভাবনীয়। আমরা একটা খবর পড়েছি যে বেগম খালেদা জিয়াকে ইন্টারভেন করতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে বলতে হয়েছে যে তোমরা এরকমটা করো না, তারপরে পরিস্থিতি অন্যরকম হয়েছে। এই ব্যাপারটাকে আপনার জানা আছে কিনা? আমরা দেখতে পাচ্ছিলাম যে ডক্টর ইউনূসকে শত্রু বানিয়ে তোলার, এবং এজিফ ডক্টর মোহাম্মদ ইউনূস কি জানি কি করতেছেন যেটা আমরা আসলে প্রতিহত করতে হবে এই মুহূর্তে, উনি যেন একটা বিরাট স্বৈরাচার, এরকম একটা জিনিস বিএনপির পক্ষ থেকে প্রচার বা করা হয়েছিল। ধন্যবাদ খালেদ মহিউদ্দিন ভাই। আসলে
রাজনীতির মধ্যে একটা নতুন ডাইমেনশন যোগ হয়েছে এই টক শোগুলো। এখন টক শোতে যখন আমরা বসি তখন আমার পেছনে তো কেউ নেই, আমার আশেপাশে কেউ নেই ধরিয়ে দেওয়ার জন্য যে আমি কি করব। আমি আপনাকে একটা এক্সাম্পল দিতে পারি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় একজন রাজনৈতিক নেতা, অত্যন্ত বিখ্যাত রাজনৈতিক নেতা, তিনি আরেকজন রাজনৈতিক নেতার বিপক্ষে, একজন প্রয়াত রাজনৈতিক নেতার সম্পর্কে খুব আজে বাজে বলা শুরু করলেন। উনি উঠে গিয়ে তার পিঠে হাত দিয়ে দুইটা চাপড় দিলেন, তারপর উনি ঠান্ডা হয়ে গেলেন। আমি যখন টকশোতে বসেছি খালেদ ভাই, তখন আমি অনেক কথাই বলে ফেলতে পারি, স্লিপ অফ টাং বলতে পারি, জজবার কারণে বলতে পারি, অথবা আমার সমর্থকদের সস্তা বাহবা পাওয়ার জন্য বলতে পারি। এটা সঠিক না। এবং এই ধরনের ঘটনা যখনই ঘটেছে বিএনপির পক্ষ থেকে শোকজ দেওয়া হয়েছে, আগেও দেওয়া হয়েছে। এবং আপনাকে আরেকটা জিনিস আমি নিশ্চিত করতে পারি, এই ধরনের একটা না ঠিক আছে ঠিক আছে ওয়াহিদ ভাই, আপনি নাহলে এটা নিশ্চিত করলেন, কিন্তু আপনি আমাকে এটা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের এগেনস্টে একটা স্মিয়ার ক্যাম্পেইন, যে ডক্টর মোহাম্মদ ইউনূস 5 বছর ক্ষমতায় থাকতে চান, তিনি ক্ষমতা ছাড়তে চান না, তার অনেক ভালো লাগতেছে ক্ষমতায় থাকতে, এবং তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছেন এর সাথে তার সাথে, এগুলি বিএনপির পক্ষ থেকে বলা হয় নাই। টকশো কথা আপনি বাদ দেন, সভাতে বলা হয় নাই, শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে বলা হয় নাই। বলা হয়েছে প্রত্যেকটাকেই তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলার ক্ষেত্রে। আরেকটা বিষয় আমি আপনাকে বলতে পারি, এটা আমার ধারণা যে অনেকেই আহত হয়েছে উনি যখন নাকি জাপানে গিয়ে একটা তথ্য দিলেন, সংবাদ সম্মেলনে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে শুধুমাত্র একটি দলই নির্বাচন চাচ্ছে। ওয়াহিদ ভাই, আপনি কি নেরেশনটা পড়ছেন? আমি কিন্তু নেরেশনটার ইংরেজিটা পড়ে আমি যদ্দূর বাংলা বুঝে আমি বুঝছি একটা দল নির্বাচন চাচ্ছে ডিসেম্বরে। উনি শুধু একটা দল বলে নাই, এবং সেইটা উনি সিগনিফিকেন্স আরোপ করার জন্য এই আর্টিকেলটা ব্যবহার করছেন, একটা মানে একটা বড় দল। আমি যদ্দূর ইংরেজি বুঝছি আর কি, ইটস নট যে একটা মাত্র উনি বলছেন। এটাও বিএনপির একটা, মানে আমি বলবো যে না এটা নিউজ মিডিয়াগুলোর আচ্ছা মানলাম, মিডিয়াগুলো এই ধরনের কাজ করে। আবার এটাও সঠিক খালেদ ভাই, সেটা হচ্ছে আপনি যখন সরকার প্রধান হবেন আপনার আচরণটা সরকার প্রধানের মতোই হওয়ার। ভাই আমার তো সরকার প্রধানের অভ্যাস নাই আপনাদের মতো, আমি তো জীবনে সরকার প্রধান হই নাই, আমি তো খোলা মন নিয়ে নোবেল পাই সরকার চালাই। আপনি যদি এমন কোনো কথা বলেন যেটা মিডিয়া আপনাকে মিসকোট করার সুযোগ নিতে পারে, সেই কথা আপনি কেন বলবেন? না সেটাও ঠিক আছে, কিন্তু ওয়াহিদ ভাই আপনি আমার এইটা একটু বুঝান তো, ডক্টর ইউনূস প্রথম থেকে কি চাইছে? ডক্টর ইউনূস প্রথম থেকে চাইছে যে সংস্কার হবে, যেই সংস্কার আপনারা 31 দফা যেগুলি দিছেন তার বাইরে তো কোনো একটা আকাশ থেকে নামা এসে কোনো সংস্কার ওরা বলে নাই তো যে বিএনপির নাম আওয়ামী লীগ হয়ে যেতে হবে। আপনারা প্রতি পদে পদে সংস্কারগুলির বাধা দিছেন, প্রতি পদে পদে বলছেন যে সংস্কার মানি না। দ্বিতীয় হলো যে এটা সঠিক না, উনি বিচারের কথা বলছেন, কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা হইলে আপনারা জানি কেমন ম্যান করেন, ঠিক মতো বলেন না, জানি না। মানে আপনারা একটা আরোপিত ঝগড়া করতেছেন কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে? না খালেদ ভাই এরকম। এটা শেষ বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্ট বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশন হবে। আপনারা বললেন যে উনি কোনো রোড ম্যাপ দেয় না, স্পষ্ট বলে না, বলছে তো স্পষ্ট। এই তিনটা নিয়ে যদি একটু বলতেন ওয়াহিদ ভাই। আচ্ছা, প্রথম বিষয়টা আপনি যেটা বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সংস্কার প্রস্তাবে আমরা বিরোধিতা করেছি, সব সংস্কার প্রস্তাবে, এটা সঠিক না। বাংলাদেশে সংস্কার প্রস্তাব সবার প্রথম দিয়েছেই বিএনপি। না, সেটা তো বিএনপির সংস্কার প্রস্তাব। আমি আপনাকে একটু বলি, বিএনপি যেহেতু বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে, সেহেতু সংস্কার শব্দটার প্রতি কমিটমেন্ট বিএনপিরই বেশি। এবং এখন ঐক্যমত কমিশনের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি কিন্তু প্রকাশ্যে একটা টক শোতে বলেছেন যে তার দেখা মতে ঐক্যমত কমিশনে যারা যে রাজনৈতিক দলগুলো যে সংস্কার প্রস্তাবের যে রিভিউ যেটা দিয়েছে, তাদের মতামত যেটা দিয়েছে, তার মধ্যে সবচেয়ে গোছানো মতামত ছিল হচ্ছে বিএনপির। আমিও তাই বলি তো, কিন্তু সেই সংস্কার প্রস্তাবে মানা করে কেন বিএনপি? বিএনপি চাইলেই তো 2 মাসের মধ্যে বিএনপি একবারও নিষেধ করে নাই। বিএনপি তো বলতেছে যে সংস্কার প্রস্তাব যদি খালেদ ভাই এইটা হয় যে একটা নির্দিষ্ট সরকার দিল বা আরেকটা রাজনৈতিক দল দিল, যেটা সংস্কার প্রস্তাব ওইটাই মানতে হবে, তাইলে কিন্তু এটা সংস্কার প্রস্তাব হয় না। ওকে খালেদ ভাই, এইটা সবগুলো রাজনৈতিক দল আছে, তাদের সবার সাথে আলোচনা করবেন, যেটা তার ঐক্যমত কমিশন হয়েছে কেন। এখন এইটা আমি বলবো যে এটা একটা মিডিয়া ক্যাম্পেইন চলেছে বিএনপির এগেইনস্টে, যে বিএনপি সংস্কার চাচ্ছে না। এখন যদি আমি বলি যে অন্যরা তো সংস্কার চায়, আমি একটা করে ধরাই দিতে পারবো যে কে কোন সংস্কারের বিরোধিতা করতেছে। এইটা আমার কাছে মনে হয়েছে কিছু শিশুসুলভ আচরণ মনে হয়েছে। যেমন
যারা যারা সংস্কারের এই প্রস্তাব মানবে না, যে যেই ধারার বিপক্ষে থাকবে সেটা ইন্টারনেটে আমরা পাবলিশ করে দেবো। এটা আমার মনে হয়েছে যে আমরা যখন বাচ্চা ছিলাম, আচ্ছা, আমাদের মধ্যে দেখা যেত কেউ কোনো কিছু করলে পাবলিক টয়লেটে গিয়ে নাম লিখে দিয়ে আসতো, ওই ধরনের আচরণ মনে না হয়। ওয়াহিদ ভাই সেটা ঠিক আছে, আমরা এটা নিয়ে আপনার থেকে বিস্তারিত শুনবো। আপনি বলেন তো যে এই যে ইলেকশনের ডেটটা নিয়ে আপনাদের মধ্যে মানে দ্বিধাটা ছিল, এটা অবশ্য আপনি একটু ব্যাখ্যা করছেন। এই দ্বিধাটা কি একটা প্রকৃত দ্বিধা নাকি মানে একটা পলিটিক্যাল? একেবারে অ্যাবসলিউটলি এটা আমরা আমাদের সমর্থকের কথা চিন্তা করেছি। কারণ বিএনপির সমর্থক, আমরা বিএনপির বিগত দিনের সবগুলো নির্বাচন আমরা যেটা দেখেছি, বিএনপি করে আসলে সমর্থকের বাইরে বিএনপির সবচেয়ে বড় শক্তিটা হচ্ছে ফ্লোটিং ভোট। ওকে, এই ফ্লোটিং ভোট যারা ভোটার যারা, তারা আসলে একটু ভোট দিতে যাবে একটু সুবিধাজনক অবস্থান পেলে। ওকে, মানে এমন না যে আওয়ামী লীগ বা জামাতে ইসলামী তাদের যেরকম রেজিমেন্টাল ফোর্স আছে যে যেতেই হবে, ভোট দিতেই হবে, এইরকম না। তো এই মানুষগুলোর জন্য একটা সুবিধাজনক সময় হচ্ছে শীতকাল, না ডিসেম্বর মাস। সেটা ঠিক আছে, সেটা আপনি শীতকালের কথা আপনি নাইলে বললেন, সেটা শীতকালের এটার মধ্যে তাহলে। কিন্তু আপনারা অবিশ্বাস করতেছিলেন এবং ভাবতেছিলেন যে ৫-৬ বছর ডক্টর মোহাম্মদ ইউনূস রাইখা যাবে, সেইটাই বা কেন, সেইটা একটু এইটাও কিন্তু আমি ওই যেটা বললাম যে সরকার প্রধান এবং সরকারে থাকা ব্যক্তিরা যখন নাকি ওনারা কথাবার্তা একটু ভিন্ন ধরনের সিগন্যাল দিবেন, তখনই কিন্তু বিভ্রান্তিটা কোনো তৈরি ভিন্ন হয়। ধরনের সিগন্যাল ছিল না ওয়াহিদ ভাই। আপনারা ছিল, কেন জানি ক্ষমতায় যাওয়ার জন্য খুব, আমি এটা ব্যারিস্টার ফুয়াদকে জিজ্ঞেস করতে পারি যে ভিন্ন ধরনের সিগন্যাল ছিল কিনা। ব্যারিস্টার ফুয়াদেরও কিছু কিছু কথা আমার কাছে মনে হয়েছে যে এখন ইলেকশন না দেওয়াই ভালো হইব, ৩-৪ বছর পরে দিলে ডক্টর ইউনূস তো ভালোই চালাতেছে। আমি কি ব্যারিস্টার ফুয়াদকে ঠিক রিড করছি?